আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে যে জুলাই মাস, এটির নাম হয়ে গেছে রক্তাক্ত জুলাই। আবার একইভাবে আগস্ট মাস, এটা ঘটনা, দুর্ঘটনা এবং শোকের মাস হিসেবে বাংলাদেশে বলতে গেলে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে এই বাংলায় গত দীর্ঘদিন ধরে, অন্তত ৩ যুগ ধরে বা ৪ যুগ ধরে, মানে ৪-১২ ৪৮ বছর ধরে জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে যে অঘটনগুলো ঘটেছে, যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে অলমোস্ট এভরি ইয়ার, প্রতি বছর। এবং এই সময়টিতে কখনো প্রকৃতি বিরূপ হয়ে যায়, কখনো রাজনীতি বিরূপ হয়ে যায়, কখনো দেশি বিদেশি চক্র বাংলাদেশের বিরুদ্ধে, যাকে বলা হয় সর্বোচ্চ শক্তি দিয়ে তারা মাঠে নেমে পড়ে। আমাদের দেশের মধ্যেও যারা অবিবেচক শ্রেণী রয়েছেন, যারা বিভিন্ন বিদেশের এজেন্ট হয়ে কাজ করেন, তারাও এই সময়টিতে নানা রকম অঘটন ঘটানোর জন্য ওত পেতে বসে থাকে। এটা একটা সার্কেল, প্রকৃতির সার্কেল। সকালে সূর্য ওঠে পূর্ব দিকে, আর সেই সন্ধ্যা বেলায় পশ্চিম দিকে অস্ত যায়। এটা যেমন ধ্রুব সত্য, ঠিক তদ্রূপ বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, জনজীবনে জুলাই এবং আগস্ট, এই সময়টি নানা রকম উৎকণ্ঠার সময়। এই সময়টি নানা রকম অঘটনের সময়, এবং এই সময়কে কেন্দ্র করে যা কিছু শুনি এবং যা কিছু ঘটে, এগুলো প্রায় সবার হৃদয়ে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফেলে। আপনারা সবাই জানেন যে গত বছর, অর্থাৎ ২০২৪ সালের এই জুলাই মাসটি কতটা রক্তাক্ত ছিল। যে সকল ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে, সেই হেলিকপ্টার থেকে বিভিন্ন বাহিনীর গুলিবর্ষণ, আন্দোলনকারীদের উপর সরাসরি গুলিবর্ষণ, অসংখ্য লাশ গুম করা, অসংখ্য লাশ প্রকাশ্যে পুড়িয়ে ফেলা, এবং শিশু হত্যা থেকে শুরু করে নারী হত্যা, এবং সাধারণ আমজনতা যেভাবে রাষ্ট্রীয় দমন পীড়নের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতি আমরা অতীতে কখনো দেখিনি। ফলে এই জুলাই মাস যখন এলো, তখন আমাদের সঙ্গে একই সঙ্গে দুটো বিষয় সামনে চলে এলো। গত বছরের বিয়োগাত্মক ঘটনা, এবং এই বছর যে কোনো কারণে হোক, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যারা আছি তারা বা সরকার, আমাদের জনগণের চাহিদা মেটানো, তাদেরকে সন্তুষ্ট করা, এটা তারা পারেনি। আর দ্বিতীয়ত, যারা পরাজিত হয়েছে তাদেরকে প্রতিরোধ করা, তাদেরকে প্রতিহত করা, তাদের বিরুদ্ধে ভয় জাগায় নিয়ে কোনো কর্মকাণ্ড করা, এটাও তারা পারেনি, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা মামলা করেছে, মোকদ্দমা করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, কিন্তু এগুলোতে আসলে কোনো কাজ হয় না। কেউ যদি পরাজিত হয়, নৈতিকভাবে তাকে পরাজিত করতে হয়। শেখ হাসিনা জমানাতে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, যদি জীবনের সব ক্ষেত্রে, সমাজের সব ক্ষেত্রে, রাষ্ট্রের সব ক্ষেত্রে যে নৈতিক মানগুলো রয়েছে, সেই মানগুলো শেখ হাসিনার জমানাতে যা ছিল তার চেয়ে আমরা অতিক্রম করতে পারতাম সফলতা দ্বারা, সার্থকতা দ্বারা, জনগণের প্রশংসা দ্বারা, জনগণের স্বীকৃতি দ্বারা। তাহলে এই প্রশ্নই আসতো না যে স্বৈরাচার, ফ্যাসিবাদ, আওয়ামী লীগ, শেখ হাসিনা আসবে, ওটা ভালো ছিল, এটা মন্দ ছিল। ইট মিনস আমরা তাদেরকে পরাজিত করতে পারিনি। আমরা তাদেরকে তাড়িয়েছি, তাদের সম্পদ হরণ করেছি, তাদেরকে জেলে পুরেছি, মামলা দিয়েছি, মোকদ্দমা দিয়েছি। এটা তো শেখ হাসিনাও করেছেন। তিনি কি বিএনপি এবং জামাতের সঙ্গে যে আচরণ করেছেন, বিএনপি এবং জামাতকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছেন, তার কিয়দাংশ তো আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে করতে পারিনি। আওয়ামী লীগের যারা গ্র্যান্ড লিডার, যাদের টাকা আছে, কড়ি আছে, ক্ষমতা আছে, পদ আছে, পদবি আছে, তারা নিরাপদে, নিশ্চিন্তে, নির্ভাবনায় পরিবার পরিজন নিয়ে তারা চলে গেছেন। এবং তারা এখন এত উচ্চস্বরে কথা বলছেন, তাদের কথাবার্তা শুনলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কলিজা কেঁপে উঠবে। বিদেশে বসে, কেউ লন্ডনে বসে, কেউ দিল্লিতে বসে, কেউ আমেরিকাতে বসে, কেউ সিঙ্গাপুরে বসে, তারা হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন। আর তাদের যে সকল লোক বাংলাদেশে পালিয়ে রয়েছেন তারা তো বটেই, তার সঙ্গে সঙ্গে জেলখানাতে যারা অবরুদ্ধ রয়েছেন, বন্দী রয়েছেন, তাদের মধ্যে এক ধরনের হাসি লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ রকম উৎফুল্লতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবং সরকার বা জনগণ, আমরা যারা সাধারণ রয়েছি, আমরা নিজেরা ভয় পাচ্ছি। আওয়ামী লীগকে না ভয় পাচ্ছি, কিন্তু আওয়ামী লীগকে আমরা কেউ ভয় দেখাতে পারছি না। চেষ্টা করেছি, কিন্তু সামর্থ্য আমাদের হয়নি।
এখন সেই অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে। অদ্ভুত এবং আজব সব কথাবার্তা। দিল্লিতে সর্বদলীয় বৈঠক হবে নরেন্দ্র মোদী সরকার। তো সেটার ফলাফল কী? আওয়ামী লীগের বিপক্ষের লোকজন বলে যে এইটা একটা ডাহা মিথ্যা কথা। ওখানে শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা হয়নি। আর এক পক্ষ বলার চেষ্টা করছে আলোচনা হয়েছে। সিরিয়াসলি এটা ঐক্যমত্য হয়েছে। তারা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে শেখ হাসিনাকে সমর্পণ করবেন এবং বাংলার জমিনে শেখ হাসিনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটা হলো সর্বোচ্চ আলোচনা আওয়ামী লীগের বিরুদ্ধে। ওদিকে আওয়ামী লীগের যারা পক্ষের যারা লোকজন তাদের বক্তব্য হলো যে হ্যাঁ, সেখানে সর্বদলীয় বৈঠক যেটা হয়েছিল সেটা পার্লামেন্টের একটা শিডিউল বৈঠক এবং সেখানে শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা হয়নি। কিন্তু সেই বৈঠকের পরের দিন নরেন্দ্র মোদীর সঙ্গে ৩ বাহিনী প্রধান দেখা করেছেন। তাদের সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার অজিত দোভাল দেখা করেছেন এবং সেখানে শেখ হাসিনার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, যেগুলো আমি এই মানে যাকে বলে ভিডিও বার্তায় বলতে পারছি না, পিলিয়ে কাঁপানো কথাবার্তা, যারা দেশের বাইরে থাকেন বা যারা বিভিন্ন গোপন আইডি থেকে ভিডিও করেন তাদের জন্য এই কথাগুলো বলা সম্ভব, কিন্তু আমার পক্ষে এই কথাগুলো বলা সম্ভব না। কিন্তু যেটা আকার ইঙ্গিতে ফুটিয়ে তুলতে চাই বা যেটি বলতে চাই সেটি হলো, সবাই ভয় দেখাচ্ছে যে আপা আবার আসবেন, আবার হুট করে ঢুকে পড়বেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে পাবেন এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি ক্ষমতা ফিরে পায় তাহলে কী কী অনার সৃষ্টি ঘটতে পারে, সেই ব্যাপারে অনেকে ভয় দেখাচ্ছেন। অনেকে বলার চেষ্টা করছেন এইবার আর আওয়ামী লীগ আসলে রক্ষা নাই। সব তালিকা তারা করে রেখেছে। তাদের কার কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, কার গায়ে কটা ডিম মারা হয়েছে, কিভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো লুটপাট চালানো হয়েছে, কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলো কড়ায় গণ্ডায় আদায় করা হবে। শুধু টিট ফর ট্যাট নয়, কেউ যদি একটা দাঁত ভেঙে থাকে তার ৩২টা দাঁত ফেলে দেওয়া হবে। কেউ যদি একটা চর দিয়ে থাকে তাকে রীতিমতো মাটিতে পুঁতে সে আদিম যুগের মতো পাথর মারা হবে, যেন আগামী দিনে কেউ এই কাজ করতে সাহস না পায়। ৩২ নম্বর ভাঙা, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, তারপরে সেই মূর্তির সেই যে খোল, মানে মাথার খোল যেটি, সেখানে প্রস্রাব করা, এই জিনিসগুলো, গর্হিত কাজগুলো, এগুলোর সবগুলোর দাঁত ভাঙা জবাব আওয়ামী লীগ নেবে, এইরকম আতঙ্ক ছড়ানো হচ্ছে। এখন সেটা কি বিএনপির লোক ছড়াচ্ছে, জামাতের লোক ছড়াচ্ছে, ইউনূস সাহেব ছড়াচ্ছে, নাকি শেখ হাসিনা নিজে ছড়াচ্ছেন, এটা আমি জানি না। কিন্তু এই শব্দগুলো যাকে বলা হয় সকল পক্ষের জন্য একটা ব্যবসা হয়ে গেছে। ব্যবসা মানে কি, শেখ হাসিনা যদি এই ভয়টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখাতে পারেন, জনগণকে দেখাতে পারেন, তাহলে তার নেতাকর্মীদের উপর যে অত্যাচার, জুলুম বা গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো ঘটবে না। ফলে যে কোনো মূল্যে তাকে যদি সারভাইভ করতে হয়, অর্থাৎ তার যদি 35% যদি ভোটারকে আপনি রক্ষা করতে চান, তাহলে বোঝার চেষ্টা করুন যে 18 কোটি মানুষের 35% কত কোটি মানুষ হয়। এই মানুষের জিম্মা তো শেখ হাসিনাকে নিতে হচ্ছে। তো এই মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা দরকার, অহমিকা করা দরকার, গালাগাল করা দরকার, রাজনীতি করা দরকার, পাকনামা করা দরকার, যা কিছু দরকার আওয়ামী লীগের প্রত্যেকটা লোক করবে, এটাই তো স্বাভাবিক। এবং সেটা দেখে আমরা ভয় পাবো কি পাবো না, এটা যেমন আমাদের বিষয়। তো সেক্ষেত্রে আমরা যদি ভয় পেয়ে যাই তাও একটা বৈশিষ্ট্য আছে, ভয় না পেলেও আরেকটা সমস্যা আছে। এনিওয়ে, এটা না নিয়ে আমরা দ্বিতীয় ফেজে চলে আসি। দ্বিতীয় ফেজ হলো যে সরকার এই আওয়ামী ভীতিটাকে কাজে লাগাতে চাইবে। সঙ্গত কারণই হলো যখনই এই আওয়ামী জুজুর ভয় দেখানো হবে, অমনি রাজনৈতিক দলগুলো সব এক প্ল্যাটফর্মে চলে আসবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে হাত মিলিয়ে তারা একটা ঐক্যবদ্ধ যাকে বলা হয় সরকার ব্যবস্থা চালু করার চেষ্টা করবে। এর কারণ হলো মোরাললেস শেখ হাসিনার দ্বারা, আওয়ামী লীগের দ্বারা এখন যারা বিরোধী রাজনৈতিক পক্ষ রয়েছে তারা সবাই কম বেশি আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই, এবং অপমানিত, লাঞ্ছিত হওয়ার পর প্রায় সকলের ব্যাকবোন শির দ্বারা ভেঙে দেওয়া হয়েছে। ফলে এখন এই মুহূর্তে গত 11 মাস ধরে রাজনৈতিক দলগুলো যে বিবাদ করছে, তারা যে সিদ্ধান্ত নিতে পারছে না, তারা যে ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না, এর মূল কারণটা হলো তাদের সেই আত্মবিশ্বাসের জায়গা, চিন্তা করার ক্ষমতা এবং তাদের রুখে দাঁড়ানোর যে ক্ষমতা, যেটা প্রকৃতিগতভাবে আল্লাহ তাদেরকে দিয়েছেন, এই জিনিসগুলো মানবিক অত্যাচারে, মানবিক নয় ঠিক মানুষের অত্যাচারে, আওয়ামী সরকারের অত্যাচারে এই পুরো জিনিসটি তছনছ হয়ে গেছে। ফলে যখনই শেখ হাসিনার নাম আসে, আওয়ামী লীগের নাম আসে, এক ধরনের আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তারাই বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ যদি আসে ক্ষমতাতে তাহলে
সেখানে কয়েক কোটি লোক তারা হত্যা করবে এবং এটা আওয়ামী বিরোধী শক্তি একটা রাজনৈতিক কৌশল হতে পারে মূলত নিজেদের মধ্যে ঐক্য রাখার জন্য এবং ঠিক সেম কাজটা কিন্তু আওয়ামী লীগও করেছিল। তারা বারবার ভয় দেখাতো নিজেদের নেতাকর্মীদের যে এই দিন নয়, আরও দিন আছে। আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো না, ক্ষমতা ছেড়ে আমাদের চলে যেতে হবে। আর আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই, বিএনপি যদি ক্ষমতায় আসে, আমার ১০ লাখ লোক, আমাদের ১০ লাখ লোককে মেরে ফেলবে। কাজেই এই মৃত্যু ঝুঁকি থেকে বাঁচতে হলে ছাত্রলীগ করো, যুবলীগ করো, আওয়ামী লীগ করো এবং সর্বশক্তি দিয়ে সরকারকে সহযোগিতা করো এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করো। এটা ছিল মোটিভ। তো ঠিক সেই মোটিভটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার করে থাকে, তাহলে এখানে তো আমি অন্যায় কিছু দেখছি না। থার্ডলি হলো যে এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, বিশেষ করে বিএনপি এবং জামাত। বিএনপি এবং জামাত এই দুটো রাজনৈতিক দলের মধ্যে ভীষণ বিশৃঙ্খলা তৈরি হয়েছে। একে অপরের বিরুদ্ধে তারা বিষোদ্গার করছে এবং যা মুখে আসে তাই তারা বলছে। কিন্তু এটা কি শেষ বা এটি কি শেষ পরিণতি? এর কারণ হলো যে এখন আওয়ামী লীগ নেই, কিন্তু যদি আওয়ামী লীগ এসে যায় তাহলে সেক্ষেত্রে যাতে জামাত এবং বিএনপির মধ্যে একটা ঐক্য হয়, আবার তারা ঘুরে দাঁড়াতে পারে, এজন্য দুই দলেরই যারা শীর্ষ নেতা রয়েছেন, তারা এই আওয়ামী লীগের যে জুজুর ভয়, এই জুজুর ভয় প্রতিপক্ষকে দেখাচ্ছেন, নিজেদের নেতাকর্মীদের দেখাচ্ছেন যে তোমরা হানাহানি করো না, মারামারি করো না, কাটাকাটি করো না। তো এই অবস্থাতেই কিন্তু রাজনীতি এগিয়ে চলছে, কূটনীতি এগিয়ে চলছে, সময় পেরিয়ে যাচ্ছে আর আমাদের যে দৈনন্দিন জীবন প্রতিদিন সমস্যা সংকুল হয়ে পড়েছে। এরই মধ্যে নরেন্দ্র মোদীকে নিয়ে, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, পাকিস্তানের আসিফ মনির বা শাহবাজ খানকে নিয়ে, এরদোয়ানকে নিয়ে, চীনের প্রেসিডেন্টকে নিয়ে, রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে নিয়ে আমাদের দেশে যে সকল আলাপ আলোচনা হচ্ছে, যে তাতে মনে হচ্ছে যে ওই সকল দেশের লোকজনের কোনো কাজ নেই, কর্ম নেই। তারা সারাক্ষণ শুধু বাংলাদেশ নিয়ে ভাবে, কবে শেখ হাসিনা ক্ষমতায় বসবে, অথবা শেখ হাসিনা যেন কোনো অবস্থায় বাংলাদেশের দিকে তাকাতে না পারে। পক্ষ এবং বিপক্ষের লোক, তারা বোধহয় তাদের দৈনন্দিন যত কাজকর্ম আছে সব কিছু বাদ দিয়ে কেবল এই কাজই করে। এটি ইদানিংকালে আমাদের এই সমাজে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো মানুষের যে অভিব্যক্তি, মানুষের যে শক্তি বা সাহস, এটি মানুষ পায় মূলত তার অর্থনৈতিক সঙ্গতি থেকে। পকেটে টাকা থাকলে, ব্যবসা বাণিজ্য ভালো থাকলে, সচ্ছলতা থাকলে মানুষ অনেক কথা বলতে পারে, অনেক অসুস্থতাকে তারা জয় করতে পারে। কিন্তু যদি টাকা না থাকে পকেটে, আপনার খুব শরীর আছে, পেশিবহুল দেহ আছে, আপনি কাজ করতে পারবেন না। তো এখন সরকার বলেন আর বিরোধী দল বলেন কিংবা যে রাজনৈতিক শক্তি বলেন, সকলের মধ্যে অর্থনৈতিক সংকট প্রবল থেকে প্রবলতর হয়ে যাচ্ছে এবং সেই অর্থনৈতিক দৈন্যতার কারণে, সংঘাতের কারণে মানুষের মধ্যে ভয় আসে। এটা দুনিয়ার সবারই এবং সেই ভয় থেকেই অনেকে ভাবছে যে আওয়ামী লীগ চলে আসতে পারে, শেখ হাসিনা চলে আসতে পারে এবং যাকে বলা হয় আ তারা যদি চলে আসে তাহলে বাংলাদেশে রক্তগঙ্গা বয়ে যাবে। তো আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমার মতামত কী? আমার মতামত হলো শেখ হাসিনা আসলেও আমার কিছু আসে যায় না, না আসলেও আমার কিছু আসে যায় না। উনি যখন ছিলেন তখন আমি এইভাবে কথা বলেছি, উনি যখন নাই তখনও আমি একইভাবে কথা বলছি। ডক্টর ইউনূস থাকলেও আমার কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। আমি মনে করি আমি নিজেরটা খাই, নিজেরটা পড়ি, পরিশ্রম করি এবং যত প্রতিকূল পরিবেশই হোক না কেন আমাকে তো পরিশ্রম করতে হবে এবং সেই প্রতিকূল পরিবেশের মধ্যে কম করে হলেও ৩ বেলা রুটি-রুজির ব্যবস্থা আমাকে করতে হবে। এজন্য আমার মন, মানসিকতা, চিন্তা চেতনা আমি এই সবসময় কর্মের মধ্যে ব্যস্ত রাখি। আর কর্মের মধ্যে যদি কেউ ব্যস্ত থাকতে পারে তাহলে আশেপাশের যে সকল অহেতুক চিন্তাভাবনা, এগুলো নিয়ে কখনো তাকে দুঃখিত হতে হয় না। আমি দেশের প্রধানতম রাজনৈতিক দল যারা আছেন, ধরেন জামাতের আমির আছেন বা জনাব তারেক রহমান সাহেব আছেন বা শেখ হাসিনা আছেন। আমি সবসময় চিন্তা করি যে এই মানুষগুলো তারা কি হারিয়েছেন, কি বেদনার মধ্যে আছেন, কি অবস্থার মধ্যে আছেন। তো আমি আমার এই ছোট্ট একজন মানুষ স্বাধীন দেশে আমি বা আমার মতন অনেকে বা ধরুন আমাদের খেটে খাওয়া একজন মানুষ এই স্বাধীন দেশে, তার একটা ছোট পরিচয় আছে, জমি আছে, জমি না থাকুক একটা থাকার জায়গা আছে, ঘরে একটা বউ আছে এবং এই বাংলার মাটিতে তারা নিঃশ্বাস-প্রশ্বাস নিতে পারছে। এটা অনেক বড় পাওনা বিদেশে পালিয়ে থাকার চেয়ে, বিদেশে গিয়ে আরাম-আয়েশে কাটানোর চেয়ে। তো সেই দিক থেকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমার এই দেশে আ
কে আসলো, কে না গেল, কে কী করলো না করলো, ওগুলো নিয়ে চিন্তা ভাবনার দরকার নেই। আল্লাহ যে আমাকে কাজ করার তৌফিক দিচ্ছেন, দুটো ডাল ভাত খাওয়ার সুযোগ দিচ্ছেন এবং প্রতিটা মুহূর্ত ব্যস্ত সময় পার করার যে সুযোগ আল্লাহ দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি সুজুদ এবং শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ঢাকা মেডিকেল কলেজের যে বার্ন ইউনিট, অর্থাৎ যেখানে আগুনে পোড়া রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়, তো সেই বার্ন ইউনিটটি এখন সারা বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দু। এই আগুনের রোগীদেরকে সেবা দেওয়ার জন্য, আগুনে পোড়া রোগীদেরকে সেবা দেওয়ার জন্য এই ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের পাশে আবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট তৈরি করা হয়েছে বিশাল আকারে। এখন এটা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট নাম দেওয়া হয়েছিল, এখন সেটা আছে কিনা আমি বলতে পারবো না। তবে এই যে ঢাকা মেডিকেল কলেজের যে বার্ন ইউনিট, এটির সঙ্গে আমার সম্পৃক্ততা, সখ্যতা, পরিচয় দীর্ঘদিনের। ঠিক রাষ্ট্রীয় ক্ষমতা যখন ভোগ করেছি তখনও ছিল, এবং এই প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য বা এই প্রতিষ্ঠানে যারা কর্তা ব্যক্তি তাদের অনেকের সঙ্গে নিদারুণ একটি সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এবং এখানকার যে চিকিৎসা ব্যবস্থা অতীতে ছিল যেমন বা এখন কেমন আছে, সেটি মোরাললেস অন্য যে কোনো রাজনীতিবিদদের চাইতে হয়তো আমি ভালো জানি। কেন ভালো জানি সেই কথাটা বলবো আজকের এই ভিডিওতে। এই কারণ হলো যে এই মুহূর্তে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট বাংলাদেশের আলোচনার কেন্দ্র, এবং এটি যে পারঙ্গমতা দেখাচ্ছে এবং মানুষকে যে সেবা দিচ্ছে ঢাকা মেডিকেলের যে এই ইউনিটটি, পুরো চিকিৎসা ব্যবস্থাতে এত চমৎকার অভিযোগবিহীন ঘটনা কখনো ঘটেনি। যেমন রাজনৈতিক হানাহানি নিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে যায়, অন্যান্য বিভাগে যায়, সেখানে নানা রকম দুর্ঘটনা ঘটে, অনিয়ম ঘটে। এরপরে জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের একটা বিরাট অংশ নিউরো সায়েন্সে গেছেন, একটা বিরাট অংশ জাতীয় চক্ষু ইনস্টিটিউটে গেছেন, তারপরে পঙ্গু হাসপাতাল, পিজি হাসপাতালে ভর্তি আছেন। তাদের অনেক অভিযোগ চিকিৎসা ব্যবস্থা নিয়ে। কিন্তু এই যে ঢাকার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটল, জঙ্গি বিমানের যে ধ্বংসাবশেষে যে আগুনে মর্মান্তিক বিয়োগাত্মক যে দুর্ঘটনাটি ঘটল, তার ফলে আপনার আমার নয়নের মণি, কলিজার টুকরা, চোখের মণি, ছেলে সন্তান, এবং এখানে যারা আবার সেই অ্যাঞ্জেল শিশু কিশোর, ফেরেশতারূপী শিশু কিশোরদেরকে যারা আগুনের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, তাদের কেউ কেউ মারা গেছেন, শিক্ষক এবং শিক্ষিকা, এবং অনেকে আহত হয়েছেন। তো যারা আহত হয়েছেন তারা সবাই এখন ঢাকা মেডিকেলের এই বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন, ভর্তি হয়েছেন। অনেককে ইতিমধ্যে এখান থেকে সুচিকিৎসা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে, এবং অনেকের চিকিৎসা চলছে। এবং ঢাকা মেডিকেলের এই বার্ন ইউনিটটি এই সময়টিতে এসে যে সেবা দিচ্ছে এবং এত রোগী একসঙ্গে এখানে যেভাবে এসেছে, এটা এই প্রতিষ্ঠানটি তৈরি করার পরে কখনো এত অধিক সংখ্যক রোগী আসেনি, এবং এত সেন্সিটিভ, বাচ্চা শিশুরা, এবং সবাই ধনীর সন্তান, যাদের অনেকেই ধনীর সন্তান, যারা ইচ্ছা করলে সিঙ্গাপুরে নিতে পারতো, সময় থাকে তারা হয়তো ইউনাইটেডে বা এভার কেয়ারে বা স্কয়ারের মতো যে সকল 5 তারকা মানের ধনীদের হাসপাতালে রয়েছে সেখানে নিতে পারতো, কিন্তু ওখানে এই ধরনের সুযোগ সুবিধা একেবারেই নেই, যেটা এই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রয়েছে। তো এই বার্ন ইউনিটের সঙ্গে যে নামটি প্রথম থেকে মশহুর, তিনি হলেন ডাক্তার সামন্ত লাল সেন। মিডিয়ার সামনে তিনি এসে কথা বলেছেন বিভিন্ন সময়, ফলে আমরা তাকে চিনি এই বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা রূপে। তাকে আমরা আগুনে পোড়া রোগীর একজন মানবদরদী চিকিৎসক হিসেবে চিনি। পরবর্তীতে শেখ হাসিনা রেজিমে তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন, এবং জুলাই আগস্ট বিপ্লবের সময় তার সারা জীবনের অর্জন এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একেবারে ডাহা মারা পড়ে। তো কাজেই সেই যে সামন্তলাল সেন, তিনি জুলাই আগস্ট বিপ্লবের পরে পলাতক আছেন। এখন অনেকেই কথাবার্তা বলছেন যে এত ক্রাইসিসের সময় এই বার্ন ইনস্টিটিউটটি আসলে কে চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন। তো
তো আমার এখানে সবচেয়ে অবাক করার ব্যাপার হলো যে এর আগে আমি কথা বলতে গিয়ে আমি এই বার্ন ইউনিট নিয়ে একটু ইতিবাচক কথা বলেছিলাম এবং সেখানকার যিনি পরিচালক তিনি ফোন দিলেন এবং অবাক করার ব্যাপার হলো যিনি ফোন দিলেন ডাক্তার নাসির। তিনি আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমার পারিবারিক ডাক্তার এবং ২৫ বছরের অধিক সময় ধরে আমি তাকে চিনি। আমার পিতার চিকিৎসক, আমার নিজের চিকিৎসক, আমার স্ত্রী, আমার সন্তান এবং আমার সন্তানদের সুন্নতে খতনা থেকে শুরু করে সবকিছুই এই ডাক্তার নাসির এবং আমার শ্বশুর, শাশুড়ি মানে আমার পরিবারের যত অপারেশন রয়েছে সবই সেটা বার্ন ইউনিটে উনি কাজ করলেও যেটা উনি একজন প্লাস্টিক সার্জন কিন্তু ওনার সহযোগিতা নিয়ে আমি ঢাকা মেডিকেলের পুরো সুযোগটা নিয়েছি। আমার নিজেরও ২ টো অপারেশন সেখানে হয়েছে এই ঢাকা মেডিকেলে। ফলে ঢাকা মেডিকেলের চিকিৎসা রোগী হিসেবে, এমপি হিসেবে আমি সেখানকার অনেক কর্মকাণ্ড যেহেতু আমার আগের দুর্বলতা ছিল, আমি ঢাকা মেডিকেলের উন্নয়নে যথাসম্ভব প্রাণান্তের চেষ্টা করেছি। তো এখানে একটা ঘটনা বলি যে এই বার্ন ইউনিটটি আধুনিকায়ন করা এবং শেখ হাসিনার যে এই যে বার্ন ইনস্টিটিউট যেটা প্রতিষ্ঠা করেছে পাশে, সেটা প্রতিষ্ঠা করার জন্য এই অধম গোলাম মোল্লা রানী কিছুটা ভূমিকা আছে এবং সেখানে জাস্ট একটা ঘটনা বলি, এটা ২০০৯ বা ১০ সনের ঘটনা। তো আমি আমার স্ত্রী তখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছিল। ওই সময়টিতে আমি ঢাকা মেডিকেলের যে পরিচালক ব্রিগেডিয়ার মুস্তাফিজুর রহমান সম্ভবত নাম, ওনার রুমে বসা ছিলাম। তো ওই সময়টাতে এই ডাক্তার সামন্তলাল সেন সেখানে এলেন। তো আমি তার নাম শুনেছি, একবার দুবার হয়তো দেখেছি। কিন্তু তখনও ওই অগ্নিকাণ্ডের বড়, বড় কোনো ঘটনা ঘটেনি। উনি জাস্ট বার্ন ইনস্টিটিউটের পরিচালক সামন্তলাল সেই হিসেবে পরিচিতি এবং তিনি মিডিয়া বান্ধব লোক, সব জায়গায় মানে কথাবার্তা বলেন। তো উনি আমাকে সালাম দিলেন এবং উনি খুব মিশুক প্রকৃতির। মানে উনি আমাকে চিনতেন টেলিভিশনের কারণে। ২০০৯-১০ সন থেকেই তো মোটামুটি আপনারা আমাকে অনেকেই চিনেন। তো যাই হোক উনি ব্রিগেডিয়ার যে মোস্তাফিজ সাহেব আছেন, তাকে বারবার বলার চেষ্টা করছিলেন যে একটু শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে দেখা করা দরকার। আজকে ১ সপ্তাহ যাবৎ তিনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আর ভিতরে ঢোকার জন্য কোনো পাসও তার নেই। তো মোস্তাফিজ সাহেব বলছেন যে আমি এখানে চাকরি করি, আমার পক্ষে কি আসলে একজন মন্ত্রীকে, তখন প্রফেসর রুহুল হক শিক্ষা মানে স্বাস্থ্যমন্ত্রী। তো স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করা সম্ভব? এটা অসম্ভব ব্যাপার, আমি এটা পারব না। তো বলল যে তাহলে আপনি একটু স্বাস্থ্য সচিবকে বলে দেন। বলে সেটাও কি সম্ভব না? আমি একজন ব্রিগেডিয়ার, একজন স্বাস্থ্য সচিব, আ সম্ভবই না। তো কথাটা শুনে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি? তখন তিনি বললেন যে আমরা এই প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন করছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছে। তিনি এটা আধুনিকায়ন করার ব্যাপারে সব অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন। কিন্তু আমি আমলাতান্ত্রিক জটিলতার কারণে সচিবালয়ের ভিতরে ঢুকতে পারছি না, সচিবের সাথে কথা বলতে পারছি না এবং প্রধানমন্ত্রীর এই যে নোটটা এটা আমি আ যেটা স্বাস্থ্যমন্ত্রী তার সামনেও নিতে পারছি না এবং স্বাস্থ্যমন্ত্রী যেহেতু ডাক্তার, খুব লিডিং ডাক্তার, তিনি এই সমস্ত সামন্তলাল বা অন্যান্য যারা আছেন এদেরকে দাঁড়াতেও দিতেন না সামনে, রুমে ঢুকাতে দূরের কথা। তো আমি তাকে বললাম যে, "আচ্ছা ঠিক আছে, চলেন আপনি আমার সঙ্গে চলেন, আসেন।" যেহেতু এমপি হিসেবে আমার সচিবালয়ে ঢোকা অবাধ ছিল। শেখ হাসিনার আ ঘনিষ্ঠজন ছিলাম বলে একটা দুর্নাম ছিল। তো যার জন্য কোনো মন্ত্রী, এমপি, সচিব বা কারো রুমে ঢুকতে বা কথা বলতে আমার আসলে কখনো মানে অ্যাপয়েন্টমেন্টের দরকার হতো না। আর ওই ধরনের কোনো আমি যা বলতাম ওটা সবাই খুব স্নেহের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে যেভাবে বলে না কেন এটা করে দিত। তো আমি আ ওই ডাক্তার সামন্তলালকে নিয়ে মন্ত্রীর রুমে গেলাম। গিয়ে বললাম যে, "এই ঘটনা, আপা যেটা চাচ্ছেন, আপনারা এই ভদ্রলোককে ঢুকতে দিচ্ছেন আজকে ৭ দিন যাবৎ, কোনো কিছু করতে পারছে না।" তো উনি সঙ্গে, সঙ্গে সচিবকে ডাকায় আনলেন। ওই ফাইলটা দেখলেন, সবকিছু করলেন এবং আমার চোখের সামনে উনি এটা অ্যাপ্রুভ করে দিলেন। ঠিক আছে, ডু ইট। কি হয়েছে জানি না বা কোন ধরনের কাজ ছিল, বাট আমার এই যে ১ম ৯ বা ১০ সনে এই ঘটনাটা সাক্ষী। মানে আদার দেন ওই যে ডাক্তার নাসিরের সাথে তখন আমার সম্পর্ক, তিনি তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এরকম কিছু বা লেকচারার এরকম কিছু। কিন্তু ওই সময়টাতে সামন্তলাল যিনি আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে তিনি ছিলেন চিফ পরিচালক। তো এইটা আমার দেখার সুযোগ হয়েছিল। পরবর্তীতে যেটা হলো যখন নিমতলী দুর্ঘটনাটা ঘটলো, আ তারপরে শেষে ২০০০ নিমতলীতে দুর্ঘটনাটা ঘটলো, তখন শেখ হাসিনা সিদ্ধান্ত নিলেন এরকম একটা বার্ন ইনস্টিটিউট সেখানে তিনি করবেন। কিন্তু সমস্যা হলো যে ওখানে একটা পেট্রোল পাম্প ছিল এবং ওই পেট্রোল পাম্পের মালিক আ কোনো অবস্থাতেই জায়গা সে দেবে না এবং সে মামলা করে বসলো। তো মামলা করে বসার পর কোনো অবস্থাতে ওখানে ইনস্টিটিউট করা যাচ্ছিল না। এখন ওটা হাইকোর্টে যেতে হবে, হাইকোর্ট মুভমেন্ট করতে হবে। তো আ ডাক্তার নাসির যেহেতু আমার বন্ধু মানুষ, পরিচিত, তিনি আমার অফিসে আসলেন অন বিহাফ অফ ডাক্তার সামন্তলাল সেন যে, আপনি যদি তার কাছে যান তাহলে সে হয়তো এই ব্যাপারে হেল্প করতে পারবে। তো যাই হোক, তো ডাক্তার নাসির এলেন। আমি জিজ্ঞেস করলাম, "আপনারা কাকে দিয়ে মামলাটা মুভমেন্ট করতে চাচ্ছেন?" তো বলল যে, "আপনি যাকে বলবেন।" তো আমি বললাম যে, "এখন তো আ সুপ্রিম কোর্টের যে বার কাউন্সিল মানে সুপ্রিম কোর্ট লয়ারদের যে অ্যাসোসিয়েশন
সেটা সাধারণ সম্পাদক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সমর রেজাউল করিম, পরবর্তীতে মিনিস্টার হয়েছিলেন, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। এবং আমার অফিস, ওনার অফিস সেই ২০০০ সন থেকেই আমরা পাশাপাশি বসি। একই বিল্ডিংয়ে উপরে নিচে আরকি। কিন্তু ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ বন্ধু। তো আমি ওনাকে ফোন করলাম যে, "ভাই এরকম ব্যাপার, রাষ্ট্রীয় একটা বিষয়, প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল আছে, এটা হাইকোর্টে একটা মামলা করা লাগবে, একটু করে দেন, আমি লোক পাঠাচ্ছি।" তো সমর রেজাউল করিম সাহেব খুব আন্তরিকতা নিয়ে খুব শর্ট টাইমে এটা করে দিলেন এবং এটার জন্য একটা বেশ বাজেট ছিল। ৳৫,০০,০০০ মতো বা আরও বেশি বাজেট ছিল। সেই টাকাটা ডক্টর নাসির বা সামন্তলাল সেন তারা দিতে চাইলেন সমর রেজাউল করিমকে, কিন্তু সমর রেজাউল করিম সাহেব এই বার্ন ইনস্টিটিউটের স্বার্থে বা আমি যে রিকোয়েস্ট করেছি সেই স্বার্থে বিনা ফিতে, মানে কোনো রকম পয়সা না নিয়েই তিনি সেটা করে দিয়েছিলেন। এবং সমর রেজাউল করিমের সাথে আমার এমন বন্ধুত্ব, আপনি চিন্তা করেন যে ওই যে সাংবাদিক পিটানোর যে মামলাটি হাইকোর্টে এসে স্থগিত হয়েছিল সালমান এফ রহমানের বিরুদ্ধে, ওই মামলাটি কিন্তু সমর রেজাউল করিম আমার পক্ষে লড়েছিলেন সালমানের বিরুদ্ধে। এবং সেখানে আমি শত চেষ্টা করে তাকে কিন্তু একটি পয়সাও দিতে পারিনি। ফলে অনেকের কাছে, আপনাদের কাছে সে যেভাবেই হোক না কেন, আমার কাছে সমর রেজাউল করিম এই অনেকগুলো ঘটনা, আমরা যেহেতু প্রতিবেশী, আমি এই সাক্ষ্যগুলো দিলাম আরকি। তো যাই হোক, তো ডাক্তার নাসির এখন ওই বার্ন ইনস্টিটিউটের পরিচালক এবং এখানে হোমোজেনিয়াসলি প্লাস্টিক সার্জারি এবং আগুনে পোড়া রোগীর ব্যাপারে এই মুহূর্তে বাংলাদেশে দেশি এবং বিদেশি যত ট্রেনিং দরকার সর্বোচ্চ মানের ডাক্তার নাসিরের পর্যায়ের আর দ্বিতীয় কোনো অধ্যাপক এই বাংলাদেশে নেই। নাও এখন হি ইজ এ ফুল প্রফেসর এবং পরিচালক। তার চেয়ে বড় ব্যাপার হলো হি ইজ এ গুড টিচার, অসম্ভব ভালো টিচার। ঢাকা মেডিকেলে তার যথেষ্ট সুনাম এবং সুখ্যাতি রয়েছে। থার্ডলি হলো সেই আমি তাকে যদি বলেন কত সনে বলবো 2000 না 1997 সনের কথাই বলে, আমার আব্বা যখন চিকিৎসা মানে তার অধীন চিকিৎসা নিচ্ছিলেন 96-97 সালে। তো তখন থেকে আমি ডাক্তার নাসিরকে চিনি। তো সেই নাসির সাহেব এখন আমার বন্ধু, তিনি পরিচালক। কিন্তু তার আগে সেই 97-96 সন থেকে তাকে দেখছি যে প্রো পিউপিল, মানে রুগীদের সাথে তার যে সম্পর্ক, কাজ করার জন্য, সেবা দেওয়ার জন্য। এবং আমার এলাকার অন্ততপক্ষে আমি 4-5 হাজার লোককে এই মানে 2001 থেকে আমি যেদিন রাজনীতিতে আসছি একেবারে সেই আজ পর্যন্ত যখনই কোনো কাজ হয়, মানে আমি তাকে ফোনও করি না, আমার রুগীদের খালি বলে যাই ডাক্তার নাসিরের সাথে দেখা করো। ফলে সে পরিচালক বা সে ওখানকার ডাক্তার ডাজ নট ম্যাটার, আমার সেই গ্রামের লুঙ্গি পরা লোক ডাইরেক্ট ডাক্তার নাসিরের কাছে ঢুকে যাচ্ছে এবং ডাক্তার নাসির নিজের ভাইয়ের মতো করে এই গরিব লোকদেরকে, উনি যে কোনো ডিপার্টমেন্টে হোক, ওখানে হোক, মিটফোর্ডে ভর্তি করানো হোক, পঙ্গুতে হোক, সেই কাজটা তিনি, এই কাজটা দীর্ঘদিন ধরে আমাকে সেই সেবা দিয়ে আসছেন। তো ফলে কি হলো যে এই পরিচালক হওয়ার পর তিনি যে সেবাটা দিয়েছেন ঢাকা মেডিকেলের ইতিহাসে এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন, এটা সরকারি হাসপাতালে দ্বিতীয় কোনো ঘটনা ঘটেনি। সেকেন্ডলি হলো, যখন আমি দেখলাম যে এরকম একটা ঘটনা যখন ওখানে অগ্নিকাণ্ড ঘটেছে, তিনি জানেন যে এরপরে রোগী তার কাছেই আসবে। তিনি তার ইউনিটটিকে যেভাবে প্রস্তুত করেছেন, ফলে অসংখ্য রোগী এখানে এসেছে, কেউ কিন্তু খালি হাতে ফেরত যায়নি। মেডিসিনের অভাব ছিল না। এবং এই বিষয়টা নিয়ে যখন আমি কথা বললাম ডাক্তার নাসিরের সঙ্গে, তিনি আমাকে যেটা জানালেন যে বাইরের লোক যে যাই বলুক না কেন, কিন্তু এখানে আমি এই কাজটি করতে গিয়ে ডাক্তার নাসির বলছেন পুরো ঢাকা মেডিকেলের হোল লজিস্টিক সাপোর্ট যেভাবে পেয়েছি, অতীতের কোনো দুর্ঘটনায় ঢাকা মেডিকেলের সে তো অনেক দিন যাবত চাকরি করছে, তার চাকরি আছে হয়তো 2-3 বছর আর। তো কখনোই এরকমভাবে সম্মিলিতভাবে ঢাকা মেডিকেলের ফুল ইউনিট এইভাবে সহযোগিতা করেনি। 1। 2 নম্বর হলো, এই যে সবাই গালাগালি করে নূরজাহান বেগমকে, এখন স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন। তিনি বলতে গেলে ঘন্টায় ঘন্টায় ডাক্তার নাসিরকে, আমি তো জানেন যে এই নূরজাহান বেগমকে অনেক সমালোচনা করেছি বা মনে করছি সে এটা নাই। কিন্তু আসলে সব মানুষ তো আসলে মিডিয়াতে কথা বলতে পারে না। সবাই ওভাবে এসে ফেসও করতে পারে না। উনি বয়স্ক মহিলা, উনার এখানে নিয়োগ থেকে শুরু করে সব ব্যাপারে আমরা বিরক্ত। কিন্তু এখানে যেটা জানলাম যে উনি প্রতিটা ঘন্টায় ঘন্টায় ওনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উনি ডাক্তার নাসিরের সাথে যোগাযোগ রেখেছেন এবং অল সর্ট অফ কোঅপারেশন অ্যাজ এ মিনিস্টার তিনি সেটি তাকে 100% নিশ্চিত করেছেন। তো এখন এই কথাগুলো বললাম এই কারণে যে যখন একটা সমস্যা হয় সেই ক্রাইসিসটা ম্যানেজমেন্ট করতে হয়। যেমন এই যে আমি নূরজাহান বেগমের প্রশংসা করলাম, আমি কিন্তু এই প্রথমবার, কিন্তু একেবারে সেই 2024-এর আগস্ট থেকে যেদিন ওকে নিয়োগ দেওয়া হলো সেদিন থেকে আমি তার সমালোচনা করছি। কিন্তু একজন ভদ্রমহিলা তিনি বেদনাহত হয়ে
সর্বোচ্চ চেষ্টা তদবির করে একজন ডাক্তারের সাথে ঘন্টায় ঘন্টা যোগাযোগ করে তার সার্ভিস দিচ্ছেন। এই কথা আমি কেন বলব না বলেন? নাহলে আমি কাফের হয়ে যাব। মানে একজনের ভালো কাজ গোপন করাটাই আসলে কুফর বা কাফের। তো এই ভদ্রমহিলা চেষ্টা করছেন, যেটা ডাক্তার নাসিরের মতো একজন মানুষ আমাকে যখন কনফার্ম করলেন। আর এই কথাগুলো যে নাসির বা এই কথাগুলো এই কারণে বললাম যে আমাদের দেশে তো আসলে সবসময় একটা নেতিবাচক থাকে। একটা বিরাট গ্রুপ সবাই বলছেন যে ডাক্তার সামন্তলাল নেই। তো এখন এই বার্ন ইউনিট কে চালাচ্ছে, কিভাবে চলবে? বা এখন তো আসলে এই সার্ভিস দেওয়ার জন্য সামন্তলালকে দরকার। কিন্তু বাস্তবতা হলো যে সামন্তলাল মূলত অ্যান এক্সিকিউটিভ পোস্ট। হি ইজ নট এ গুড ডক্টর লাইক মিস্টার নাসির। নাসিরের মতো তিনি কখনোই ভালো ডাক্তার ছিলেন না। তিনি কখনো এরকম মানে সার্জারির জীবনে একটা সার্জারি করেছেন কেউ বলতে পারবে না। এই যে ডাক্তার নাসির যে মানে সার্জন, সার্জারিতে এক্সপার্ট। হি ইজ এ প্রফেসর। এই ব্যাপারে তিনি শিক্ষক। তিনি আবার অ্যাডমিনিস্ট্রেশনে এটার সে বিভাগীয় প্রধান। এখন এই ইনস্টিটিউট মানে যেটা যে বার্ন ইউনিট এটার সে পরিচালক। তো কাজেই গত ৩০ বছর মানে সামন্তলালের যুগ যখন শুরু হয়েছে তার থেকে আজ পর্যন্ত এখানে A to Z অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এই ডাক্তার নাসির কিন্তু যখন সামন্তলাল মন্ত্রী ছিলেন তার রাইট হ্যান্ড ছিলেন। আবার যখন তিনি যাকে বলে ওইটা পরিচালক ছিলেন তারও রাইট হ্যান্ড ছিলেন। কিন্তু ডাক্তার নাসির কিন্তু করেন বিএনপি। কিন্তু বিএনপি করার পরেও তার দক্ষতা, অভিজ্ঞতা এবং তার যোগ্যতার কারণে মানে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার তাকে এই বার্ন ইউনিটে রাখতে বাধ্য হয়েছে এবং নিয়তির কারণে তিনি আজকে এটার সে পরিচালক আছেন এবং পরিচালক হিসেবে তিনি এইরকম একটা ন্যাশনাল ক্রাইসিস এত চমৎকারভাবে মোকাবেলা করেছেন, যেটি মনে হলো যে তাকে নিয়ে বার্ন ইউনিটকে নিয়ে যদি আমি এই কথাটা না বলি তাহলে এটা আমার এক ধরনের কৃপণতা। বিএনপি এবং জামাতের মধ্যে যে সুদীর্ঘকালের বন্ধুত্ব, পারস্পরিক যে সম্পর্ক, শ্রদ্ধাবোধ সব কিছু এখন রীতিমতো রিভার্স হয়ে গিয়েছে, অর্থাৎ উল্টো হয়ে গিয়েছে। বন্ধুত্ব শত্রুত্বে পরিণত হয়েছে, মহব্বত, প্রেম, ভালোবাসা এগুলো রীতিমতো জিঘাংসায় পরিণত হয়েছে এবং একে অপরের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণটি এখন রীতিমতো বিকর্ষণে পরিণত হয়েছে এবং এই সকল আকর্ষণ বিকর্ষণের মূলে বেশ কয়েকটি কারণ রয়েছে। মনস্তাত্ত্বিক কারণ, অর্থনৈতিক কারণ এবং রাজনৈতিক কারণ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আসলে জামাত এবং বিএনপির মধ্যে এখন এই মুহূর্তে কি ঘটছে সেটা একটু সংক্ষেপে বলে দিই। আপনারা যদি চট্টগ্রাম শহরের কথা চিন্তা করেন, কক্সেস বাজারের কথা চিন্তা করেন, এ দুটো কিংবা রাজশাহী, এই তিনটি এলাকা এবং ঢাকার কেন্দ্রস্থল অর্থাৎ গুলিস্তান, সেক্রেটারিয়েট, পল্টন এবং মগবাজার, এই সকল এলাকার ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকরি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আধিপত্য নিয়ে যে দ্বন্দ্ব এবং সংঘাত, সেই সংঘাতে বিএনপি এবং জামাত তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কোথাও তারা সাইন করছে, কোথাও তারা পারছে না। মাঠের রাজনীতিতে সারা বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই বিএনপির যে লড়াকু ভূমিকা, যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তার সঙ্গে আসলে জামাত পারছে না। কিন্তু কৌশলগত যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়, তারপর বিভিন্ন উপদেষ্টাদের কার্যালয়, সচিবালয়ের বড় বড় দপ্তরগুলো, সেটা ক্যাবিনেট সচিব বলেন, শিক্ষা সচিব বলেন, সংস্থাপন মন্ত্রণালয় বলেন, প্রায় সব জায়গাতেই জামাতের একছত্র আধিপত্য রয়েছে। তারপর উচ্চ আদালত এবং ক্যান্টনমেন্ট, সেখানে ক্যান্টনমেন্টে জামাত সম্পর্কে যে ধরনের কথাবার্তা প্রচলিত রয়েছে, যেটা আমরা কখনোই বাংলাদেশে কল্পনা করিনি। ক্যান্টনমেন্টের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা রয়েছেন তারা জামাতের আমিরকে আমিরে জামাত এই কথা বলে যেভাবে সম্মান দেখান, সেই তুলনায় আজ পর্যন্ত জনাব তারেক রহমান সাহেবের নাম ক্যান্টনমেন্ট থেকে উচ্চারিত হয়নি। বেগম জিয়া সেখানে গিয়েছিলেন একটা অনুষ্ঠানে। এর কারণ হলো বেগম জিয়ার বিষয়টা আলাদা। তিনি সবার মুরব্বী, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, ক্যান্টনমেন্টের বাসিন্দা ছিলেন, সাবেক সেনা প্রধানের স্ত্রী ছিলেন। কিন্তু রাজনৈতিক পরিচয় তো এখন আসলে বিএনপির তারেক রহমান ভার্সেস জামাতের আমির। তো সেখানে আমিরে জামাত বা আমিরুল মোমেনিন তাকে নিয়ে যেভাবে ক্যান্টনমেন্টে আগ্রহ রয়েছে, উদ্দীপনা রয়েছে এবং জামাতের আমির যখন অসুস্থ হয়ে গেলেন, মনে হলো যে সেনাপ্রধান থেকে শুরু করে সবাই রীতিমতো
শকড। তাকে বাঁচাতে হবে, তাকে সুস্থ করতে হবে এবং তার সুস্থতার জন্য দরকার হলে পুরো সিএমএইচ এর যে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা সেটি জামাতের আমিরের একেবারে বাসভবনে পৌঁছাই দিবেন, এরকমই একটা ভাবসাব তৈরি হয়ে গেল। তো এই দৃশ্য দেখে বিএনপি যারা লোকজন তারা ভীষণভাবে ঈর্ষান্বিত, রাগান্বিত, ক্রোধান্বিত। কেন? তারা যে মনে করে যেভাবে আওয়ামী লীগ মনে করত যে জাতীয় পার্টি টিকে আছে তাদের দয়াতে, তারপরে রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, দিলীপ বড়ুয়া, এরকম ডজনখানেক কিংস পার্টি বা যেগুলোকে আপনি গৃহপালিত বিরোধী দল বলতে পারেন, তারা টিকে রয়েছে আওয়ামী লীগের করুণাতে। এবং আওয়ামী লীগ সভানেত্রী ওইভাবে একটা অ্যাটিটিউড, মানে একটা দৃষ্টিভঙ্গি তিনি ধারণ করতেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা ওইভাবে ছিল। আর ওগুলো মেনেই মূলত বাকি যারা রাজনীতি করতেন তারা আওয়ামী লীগের দাবিদারি করতেন, কেউ মন্ত্রী হওয়ার জন্য, কেউ এমপি হওয়ার জন্য, কেউ ব্যবসা বাণিজ্য অন্য কিছু পাওয়ার জন্য। এভাবে 15 বছর কেটে গেছে। অতীতে ঠিক আওয়ামী লীগের মতোই জামাত এবং অন্যান্য যে সমস্ত ছোট ছোট রাজনৈতিক দল আছে, যেমন ইসলামী ঐক্যজোট। তো ইসলামী ঐক্যজোটের সেই মাওলানা মুফতি ফজলুল হক আমিনী, উনিও তো একবার সংসদ সদস্য হয়েছিলেন। তো ওনার দলসহ অন্যান্য ছোট ছোট দল, তারপর জামাত, তারা ক্ষমতার ভাগ পেয়েছিলেন বটে, তবে তাদের সম্পর্কে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী থেকে শুরু করে সবাই ধারণা করতেন যে এরা বিএনপির আশীর্বাদ পুষ্ট, বিএনপি তাদেরকে সহযোগিতা না করলে এরা হারিয়ে যেত বা হারিয়ে যাবে। কিন্তু জামাত যে কাজটি খুব ইন্টেলিজেন্টলি করেছে সেটা হলো তাদের যে সুসময়গুলো, সেই সুসময়গুলোতে তারা শো করেনি। তারা ধীরে 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 তাদের যত রিক্রুটমেন্টগুলো রয়েছে সরকারি অফিসগুলোতে, সেখানে বিভিন্ন সরকারি অফিসগুলোতে বিশেষ করে কৌশলগত কতগুলো জায়গায়, যেমন ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সব জায়গাতে জামাতের লোকজন দিয়ে তারা ভরিয়ে ফেলেছিল 2001 থেকে 2006 সনে, যার পূর্ণ ফলাফল এখন তারা ভোগ করছে। 2 নম্বর হলো যে তারা তাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, এইটাকে একটা ইনস্টিটিউশনে তারা পরিণত করেছিল। ইসলামী ব্যাংক থেকে শুরু করে আরও ইবনে সিনা, ইসলামী ব্যাংক, হাসপাতাল, আর অনেক ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠান সহ সমবায় ভিত্তিতে জামাতের নিজস্ব অর্থায়নে সারা বাংলাদেশে তারা ছোট 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 কোম্পানি গড়ে তুলেছিল, অনেকটা সেই যাকে বলা হয় মাল্টি লেভেল মার্কেটিংয়ের মতো। পুরোটা ওইরকম না, ওদের একটা নিজস্ব ধাস ছিল এবং এটা দিয়ে তারা যথেষ্ট শক্তিশালী হয়ে পড়েছিল, যেটি আওয়ামী লীগ জামানাতে একটা বিশেষ গ্রুপই কাজ করেছে বা ইন্টেলিজেন্স গ্রুপ কাজ করেছে জামাতের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য, এবং তারা সেটা সফল হয়েছে। তো তারপরেও জামাত অর্থনৈতিকভাবে অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের সাথে মোর কোঅপারেটিভ। যেমন ধরুন, তারা বলে যে 10 লাখ লোক তারা ঢাকাতে এনেছে। এখন 10 লাখ লোক যদি 100 টাকা করে ধরেন তাহলে কত টাকা হয়? কিংবা যদি 300 টাকা করে ধরেন তাহলে 300 কোটি টাকা হয়। কিন্তু খরচ তো গেছে মূলত কম করে হলেও এক একজনের মাথা পিছু 2000 টাকা করে একেবারে ন্যূনতম খরচ গেছে। তো সেক্ষেত্রে এরকম একটা অনুষ্ঠান তারা করে ফেলেছে, যে অনুষ্ঠানে 1500 থেকে 2000 কোটি টাকা টোটাল খরচ হয়েছে। এখন এই টাকাগুলো জামাত হয়তো দেয়নি, কিন্তু তাদের নেতাকর্মীরা সবাই পকেট থেকে 1500-2000 টাকা করে, 1000 টাকা করে খরচ করেছে। যারা 1000 টাকা দিতে পারেনি, স্থানীয় যারা সচ্ছল ধনবান, তারা হয়তো 5000 টাকা দিয়েছে, কেউ 10,000 টাকা দিয়েছে। এভাবে তাদের যে বায়তুল মাল, সেই বায়তুল মালের ফান্ড, তার সঙ্গে সঙ্গে যে কোঅপারেটিভ, সেই কোঅপারেটিভ দিয়ে এরকম একটা অনুষ্ঠান করে ফেলেছে, যেটি বিএনপিকে বা আওয়ামী লীগকে যদি করতে হতো তাদেরকে ঠিক এই পরিমাণ টাকা, মানে 1000 কোটি টাকা তাদের লাগতই, এতে কোনো সন্দেহ নেই। তো এইভাবে ধরেন জামাত যে রাজনীতি করেছে 2001 থেকে একেবারে সে 2025 পর্যন্ত, তারা তলে তলে যেভাবে নিজেদেরকে সুসংগঠিত করেছে, যেটা বিএনপি এবং আওয়ামী লীগ তারা টের পায়নি। আওয়ামী লীগের পতনের পরে জামাত তার যে শক্তিমত্তা, তার কিয়দাংশ তারা প্রদর্শন শুরু করেছে। প্রথম তারা শুরু করেছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যেগুলো এখন বেশিরভাগই তাদের দখলে।
এবং ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম অন্যান্য বিভিন্ন এলাকাতে যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে এখনো পর্যন্ত ছাত্রদল তাদের যে স্বমহিমা একছত্র আধিপত্য ছাত্রলীগের মতো সেটা করতে পারছে না। এই কারণ হলো সাধারণ ছাত্র, এনসিপি এবং জামাত যুগপৎভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের আধিপত্য বজায় রেখেছে, যা কিনা বিএনপির মাথা গরম করে দিয়েছে। অন্যদিকে জামাতের যারা নেতাকর্মী রয়েছেন শীর্ষ পর্যায়ে তাদের কথাবার্তা, চালচলন, সেখানে যে ধরনের রাজস্বিকতা, আগামীতে ক্ষমতায় আসার ভাবসাব, তারপরে নিজেদেরকে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী এরকম একটা যে যাকে বলে ব্রাস্ট তারা ঘটানোর চেষ্টা করছে, যা কিনা বিএনপির জন্য একেবারে রীতিমতো চপেটাঘাত। এর কারণে বিএনপি এবং জামাতের মধ্যে একটা মনস্তাত্ত্বিক সমস্যা হচ্ছে। এর বাইরে অর্থনৈতিক আছে, যেখানে যেখানে চাঁদাবাজি আছে, নিয়োগ আছে, বদলি আছে, এখানে আসলে ডাল ভাতে বাঙালি। এখানে কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, এখানে ওটা বিবেচনা করার কোনো সুযোগ নেই। অপকর্মর ক্ষেত্রে সুযোগ পেলে সেটা ধর্ষণ হোক, রাহাজানি হোক, ডাকাতি হোক, এখানে আসলে চোর যারা তারা কখনো ধর্মের দোহাই মানে না। এবং যারা চোর ডাকাত প্রকৃতি তারা বিভিন্ন দলে, সেটা জামাতে হোক, তাবলিগে হোক, কোনো পীরের দরবারে হোক, বিএনপিতে হোক, আওয়ামী লীগে হোক, এরা ঢুকেই মূলত চুরি ডাকাতি করার জন্য। তো এই যে চলমান যে অবস্থা চলছে সে অবস্থায় অনেকেই এরকম অর্থনৈতিক কারণে লুটপাটের জন্য যে যার পছন্দ মতো দলে ঢুকে গিয়েছে। তো সেদিক থেকে এই সকল বিষয়াদি নিয়ে বিএনপির সঙ্গে একটা মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। এবং সর্বশেষ যেটা রাজনীতি, সে রাজনীতিতে সবাই চায় যে আমাকে একটু প্রিভিলেজ দেওয়া হোক, আমাকে একটু পাত্তা দেওয়া হোক। তো বাস্তবতা হলো যে এখন জামাতের অন্তত ১ ডজন নেতা, এমনকি ধরুন একেবারে তরুণ নেতা ডক্টর মাসুদ, তো দক্ষিণ ঢাকা দক্ষিণ সিটির তিনি সম্ভবত আমির অথবা সাধারণ সম্পাদক, মেধাবী, খুবই আবেগপ্রবণ বক্তব্য দেন এবং বর্তমান জামাতের যুব রাজনীতিতে খুবই আলোচিত। এবং জনাব ২-৩ জন, জামাতের ২ জন ধরুন আবদুল্লাহ তাহের জামাতের সাধারণ সম্পাদক, গোলাম পারওয়ার এবং জামাতের আমির যিনি আছেন, এই কয়জনের পরে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় তিনি হলেন ডক্টর মাসুদ। তো এখন ডাক্তার মাসুদের যে ইম্পর্টেন্স প্রশাসনের কাছে, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের দরবারে এবং সাধারণ মানুষের কাছে, এটা বিএনপির শীর্ষ কোনো নেতা ক্যানট ইভেন ইমাজিন অ্যাট দিস মোমেন্ট। তো এই দৃশ্যগুলো যখন দেখে, আলোচনা হয় বা পাবলিক যখন রেসপন্ড করে জামাতের নেতাদের সঙ্গে, সরকারি কর্মকর্তা, পুলিশ, আনসার, ডিসি, এসপি সবাই যখন রেসপন্ড করে, তখন রাজনৈতিকভাবে জামাতের গুরুত্ব বেড়ে যায় আর রাজনৈতিকভাবে বিএনপির গুরুত্ব কমে যায়। এই কারণে কি হচ্ছে, উভয়ের যে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। জামাতের যে আনন্দ, সে আনন্দের বাঁধ তারা রাখতে পারছে না, চুপচাপ তারা সেটা প্রকাশ করে ফেলছে। আর বিএনপির যে ক্রোধ, সেই ক্রোধ তারা রাখতে পারছে না। ফলে কি হচ্ছে, গালিবাজি, যে যার মতো করে গালাগাল করছে। এখন এই যে তারেক রহমান সাহেবকে নিয়ে গালাগালি দেওয়া হচ্ছে, খুবই অশ্লীল, অশ্রাব্য। এই গালি শুনলে কোনো মানুষের ঘুম আসে না। এটা তারেক রহমান সাহেব না হয়ে যদি আপনি হতেন, আমি হতাম, কিংবা ইভেন একেবারে রাস্তার যে একটা পঙ্গু প্যারালাইজড ভিক্ষুক যদি হয়, তার সামনেও গিয়েও যদি তারেক রহমান সাহেবকে যে অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হয়েছে, তো সেই গালি যদি তার সামনে দেওয়া হয়, মিছিল করে ১০-১২ জন পোলাপান, এরকম একজন শুয়ে আছে পঙ্গু ভিক্ষুক, তার সামনে গালাগালি দেওয়া হয়, তো সেই ভিক্ষুকটা কিন্তু বসে থাকতে পারবে না, সে রেসপন্ড করবে, সে পারলে কামড় দেবে, তার যদি সামর্থ্য থাকে শরীরের সর্বশক্তির দেশে উঠে দাঁড়াবে, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি সেটা হাত হোক, পা হোক, সচল থাকে, সেটিকে দেশে ইট মারবে, একেবারে কিছু না হলে সে থুথু দিবে, কপ দিবে আর অকথ্য ভাষায় গালাগালি করবে। এর কারণ হলো তারেক রহমান সাহেবকে যে গালাগালগুলো দেওয়া হচ্ছে, এগুলো বাংলাদেশে আর কখনো হয়নি। ফলে এই যে যারা গালাগালি দিচ্ছে, ধরে নেওয়া হয় যে তারা জামাতের মদতপুষ্ট, জামাতের লোক, জামাতের স্লিমিং পার্টনার ইত্যাদি নানা কিছু, কিন্তু ব্যাপার হলো গালাগাল হচ্ছে। এবং এটা রেসপন্ডে আবার তারেক রহমান সাহেবের যে দল, তারাও গালাগালি করছে, তারা গালাগালি করছে। এবং সেই গালাগালি এখন এমন একটা জায়গাতে চলে আসছে যেটা সংঘাতের পর্যায়ে। যেমন ধরুন এনসিপি কক্সবাজারে গেল, এবং আপনারা সবাই জানেন যে এনসিপি মিনস জামাতের বি টিম। তো সেই এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে বিএনপির শীর্ষ নেতা জনাব সালাউদ্দিনকে কেন্দ্র করে বা তাকে উদ্দেশ্য করে যে সকল কথা বলেছেন, খুবই আপত্তিকর কথা,
মানহানিকর কথা, তাকে আন্ডারওয়ার্ল্ডের ডন, চিংড়ি ঘেরের দখলকারী, তারপরে লুটপাটকারী, ইয়াবার ব্যবসায়ী, গরু চোর, মানে টোটাল সিন্ডিকেটের, কক্সবাজার কেন্দ্রিক যত সিন্ডিকেট আছে, অস্ত্র চোরাচালান, গরু চোরাচালান, ইয়াবা চোরাচালান, চাঁদাবাজি, রাহাজানি, মানব পাচার, যা কিছু আছে অপরাধ এই সীমান্ত অঞ্চলে হয়, সব কিছুর গ্র্যান্ড গডফাদার, মানে ওই এলাকার গডফাদারদের গডফাদার হিসেবে জনাব সালাউদ্দিন সাহেবকে উদ্দেশ্য করে নাসিরুদ্দিন পাটোয়ারি যে অভিযোগ করেছেন, সেটা আবার এনসিপির যারা অন্য কর্তা ব্যক্তি তারা আবার বলছে যে না, ঠিকই বলেছেন। ধরে নেওয়া হয় যে এই বক্তব্যের পেছনে জামাতের একটা বিরাট ইনফ্লুয়েন্স আছে। এই কারণ হলো কক্সবাজার, উখিয়া, টেকনাফ, চকরিয়া এই অঞ্চলে জামাতের ভীষণ রকম আধিপত্য রয়েছে। এবং জানেন জামাত নেতা হামিদুর রহমান আজাদ ওখানে কক্সবাজার একটি আসন থেকে তিনি সংসদ সদস্য হয়েছিলেন, এবং এখন রোহিঙ্গাদের মধ্যে জামাতের যে সংগঠন আছে বা তাদের যে জনপ্রিয়তা আছে, কাজেই সাংগঠনিক পাওয়ার, মিলিটেন্সি পাওয়ার, মানে যদি গেরিলা যুদ্ধ বলেন, তারা কক্সবাজার অঞ্চল, পুরো অঞ্চলকে এখন তছনছ করে দিতে পারে, এই ক্ষমতা তাদের আছে। তো সেখানে ওখানে যারা বিএনপির কর্তা ব্যক্তি, ভালো জনপ্রিয় নেতা রয়েছেন, প্রেজেন্টেবল রয়েছেন, তাদের সবাইকে ট্যাগ দেওয়া হয়েছে, কেউ বাদ যাচ্ছে না। তো এটারই একটা বহিঃপ্রকাশ হলো কক্সবাজারে, সেটা একেবারে হানাহানির পর্যায়ে চলে গেল। আর ওটার জবাব দেওয়ার জন্য বিএনপির যারা লোকজন আছে তারা এনসিপির প্রতি আক্রমণ করার চেষ্টা করলো, এবং ওটা ঢাকা পর্যন্ত এগিয়ে এলো। ঢাকাতে বিএনপির যারা নেতাকর্মী তারা জামাতের আমিরকে গালাগাল করা শুরু করলো, এবং যেটি অভিযোগ করলেন ডক্টর মাসুদ, সেটা হলো মাইলস্টোন কলেজের এই ট্র্যাজেডি পর সেখানে জামাতের আমির গিয়েছিলেন, এবং সেখানে নাকি ছাত্র দলের ছেলেরা তার সঙ্গে খুব অসৌজন্যমূলক আচরণ করেছেন। তারা বলছে, মাসুদ সাহেব যেহেতু বলেছে অসৌজন্যমূলক আচরণ, তো বুঝেন সেখানে হয়তো তারেক রহমান সাহেবকে যে গালি দেওয়া হয়েছে, ওই ধরনের গালি দেওয়াও হতে পারে। কি বিশ্রী একটা ব্যাপার, চিন্তা করেন তো। তো ওই ধরনের একটা গালি দেওয়া হতে পারে, কিংবা তুই করে ধর ধর ধর, রাজাকার রাজাকার, আলবদর আলবদর, আশামস আশামস, তারপর রাজাকারের বাচ্চা, এই সমস্ত কথাবার্তা এখন বাংলা ছাড়, বাংলাদেশ থেকে চলে যা, পাকিস্তান চলে যা, তুই তুকারি করে, এই ধরনের কথাবার্তা এখন মাঠে অহরহ। পরবর্তীতে জামাতের আমির স্বয়ং তার যে ভেরিফাইড পেজ, ফেসবুক পেজ রয়েছে, ওখান থেকে তিনি বলেছেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আগেই বললাম যে জামাতের খুবই গুরুত্বপূর্ণ নেতা ডক্টর মাসুদ, তিনি যেহেতু অভিযোগ করেছেন, অবশ্যই সেখানে ঘটনা ঘটেছে। আর পরবর্তীতে জামাতের আমির এই জিনিসটা অস্বীকার করেছেন বিভিন্ন কারণে। রাজনৈতিক সৌহার্দ্য, নিজের সম্মানটা যা যাওয়ার তো গেছি, আবার এই কথা 10 জনকে বলে যদি এমন একটা পরিস্থিতি হয় যে পরবর্তীতে যারা গালি দিত না তারাও আবার গালি দেওয়ার জন্য এগিয়ে আসবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো তার অসুস্থতার খবর শুনে বিএনপির শীর্ষ নেতারা তাকে যেভাবে দেখতে গিয়েছে, ওই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা একটা মিনিমাম লেভেলে রাখার জন্য অভিযোগ, পাল্টা অভিযোগ, এই জিনিসগুলো থেকে তিনি নিজেকে রক্ষা করতে চেষ্টা করেছেন। কিন্তু এটা তো গত 48 ঘন্টা, আমি যে ভিডিওটা করছি এটা গত 48 ঘন্টার কর্মকাণ্ড। ইট মিনস দেখুন, একটার পর একটা ঘটনা ঘটছে এবং সম্পর্কটা যেই লেভেলে চলে গেছে, এখন আপনি এটাকে তলোয়ার দুটো, খাপ হলো একটা, ক্ষমতায় যাবে একজন, প্রধানমন্ত্রী হবে একজন, কিন্তু যারা হতে চান তারা তো আসলে এক খাপের মধ্যে থাকবেন। এখানে গণ্ডগোল অনিবার্য হয়ে পড়েছে। প্রথম যেটা মতদ্বৈততা, সেটা তো শুরু হয়ে গেছে। মতদ্বৈততার পরে গালাগাল, সেটা শুরু হয়ে গেছে। গালাগালির পরে মৃদু মারামারি। তো মৃদু মারামারি মানে কি, এটা চট্টগ্রামে যেটা হয়েছে এটাকে আর মৃদু মারামারি বলা হবে না, এটা হলো ব্যাপক লাঠিচার্জ যেটাকে বলা হয়। তো পুলিশের মৃদু লাঠিচার্জ, ব্যাপক লাঠিচার্জ, টিয়ারশেল, এরকম আর কি। চট্টগ্রামের কক্সবাজারের যে মারামারিটি বা চকরিয়ার যে মারামারিটি, এটাকে মৃদু লাঠিচার্জ বলতে পারেন। কিন্তু চট্টগ্রামে যেটা হয়েছে এটা একেবারে শেয়ানে শেয়ানে। এখন ওইরকম একটা ঘটনা যদি ঢাকা শহরে ঘটে, বরিশালে ঘটে, সিলেটে ঘটে, আপনি বোঝার চেষ্টা করেন যে পুরো রাজনীতির যে ময়দানটি এটি এতটা অশান্ত হয়ে যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে